বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। রক্তপাত নয়, শান্তিকে পাথেয় করেছেন নিজের রাজনৈতিক জীবনে। যে মানুষটি ৭১-এ পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখেছেন খুব কাছ থেকে, যিনি পরিবারের সকল সদস্যের নির্মম মৃত্যুর স্মৃতি বুকে ধারণ করে এগিয়ে চলেছেন, তিনি কখনোই আরেকবার বাংলার মাটিকে রক্তাক্ত করতে পারেন না। তাই তো তিনি ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছেড়েছিলেন। কারণ তিনি জানতেন তার উপস্থিতিতে যদি রক্ত ঝরে তা হবে তার আদর্শের পরাজয়। তিনি চেয়েছিলেন শান্তিপূর্ণ সমাধান, সংঘাত নয়। সংলাপের পথ খোলা রাখতে চেয়েছিলেন শেষ অবধি। যার পিতা দেশের স্বাধীনতার জন্য দিনের পর দিন জেল জুলুম সহ্য করেছেন, সেই কন্যা কিভাবে দেশের সাধারণ মানুষের দিকে বন্দুক তাক করতে পারেন? এটা শুধু অবিশ্বাস্যই নয়, এক নির্মম অপমান। শেখ হাসিনা কখনোই গুলি চালানোর আদেশ দিতে পারেন না, কারণ তিনি রাজনীতিকে ক্ষমতার খেলা নয়, মানুষের জন্য দায়িত্ব মনে করেন। রক্ত নয়, উন্নয়ন আর শান্তি তার নেতৃত্বের মূল মন্ত্র। ৫ই আগস্ট ২০২৪ এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ এবং কলঙ্কময় অধ্যায় হিসেবে রয়ে যাবে। একটি স্বাধীন রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, সরকারি স্থাপনায় আগুন জ্বলে, পুলিশ হত্যার ঘটনা ঘটে, তখন জনগণ চোখে তাকিয়ে থাকে সেই শক্তির দিকে যারা সবসময় দাবি করে তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু সেই দিন সেই শক্তি বাংলাদেশ সেনাবাহিনী নীরব ছিল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানার সামনে অবস্থান করা সেনা সদস্যদের একে একে সরে যেতে দেখা যায়। আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় বিভীষিকা। যাত্রাবাড়ি সহ একাধিক থানায় পুলিশের ওপর চালানো হয় নৃশংস হামলা। নিরস্ত্র পুলিশ সদস্যদের রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করা হয়। থানার ভিতর ভাঙচুর, বাইরে আগুন, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ সদস্যরা সাহায্যের আশায় তাকিয়ে থাকেন, কিন্তু কেউ আসে না। যখনই আর্মি চলে গেছে তখনই বুঝছি এখানে আর বাঁচার আর সুযোগ নেই। আমরা বলছিলাম যে সাহায্য পাঠান, নাহলে বাঁচা সম্ভব না, কিন্তু কোনো সাহায্য আসেনি। এই সুযোগে একে একে আক্রমণ শুরু হয় জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর। গণভবনে লুটপাট, সংসদ ভবনে নারকীয় তাণ্ডব, সরকারি ভবন, মিডিয়া অফিস, যানবাহন, কোনো কিছুই রেহাই পায়নি সেই দানবীয় সন্ত্রাস থেকে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবন ও ভাস্কর্যে হামলা। তার মুখমণ্ডলে লাঠির আঘাত করে আক্রমণকারীরা যেন ১৯৭৫-এর ঘাতকদেরকেও ছাড়িয়ে যায় বর্বরতায়। প্রশ্ন জাগে, এই হামলা কি হঠাৎ সংঘটিত হয়েছিল, নাকি এটা ছিল পূর্ব পরিকল্পিত? ৫ই ফেব্রুয়ারি আবারও বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর যখন ক্রেন ও বুলডোজার দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়, তখন সেনাবাহিনী চাইলেই তা প্রতিহত করতে পারত, কিন্তু তারা তা করেনি। এই নিষ্ক্রিয়তা দেখে দেশের সাধারণ মানুষের মনে দুঃখ, ক্ষোভ ও হতাশা সব একসাথে বিস্ফোরিত হয়ে ওঠে। ৫ই আগস্টে যা যা ঘটেছে তা ছিল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সুপরিকল্পিত এক ষড়যন্ত্র। আর সেই আঘাতের পথ খুলে দিয়েছিল সেনাবাহিনীর রহস্যময় নির্লিপ্ততা। আজও জনতার মনে এই প্রশ্ন ঘুরপাক খায়, কেন পুলিশদের একা ফেলে রেখে গেল সেনাবাহিনী? কেন বানিয়াচঙ্গে শুধু হিন্দু পুলিশকে উগ্রবাদী মবের হাতে তুলে দিয়েছিল সেনাবাহিনী? উপদেষ্টা আসিফ মাহমুদ এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নিজের মুখেই স্বীকার করেছেন যে আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপরে কি হবে? আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে। কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে ৫ তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। ৫ তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটার আসলে কি হবে। শেখ হাসিনা তাদের এই সশস্ত্র হামলার কথাও বেশ ভালোভাবেই জানতেন।
তার দেশে আরো ভয়াবহ রক্তপাত বন্ধে স্বেচ্ছায় তার দেশ ত্যাগের এটাও একটা কারণ বলতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার জেরে 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। 5ই আগস্টের পর দেশের গণমাধ্যম কর্মীদের উপর যে মাত্রায় দমন পীড়ন নেমে এসেছে তা স্বাধীনতার পর আর কখনো দেখা যায়নি। গত 11 মাসে 412 জন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানো, 39 জন সিনিয়র সাংবাদিককে গ্রেফতার, শতাধিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বাস্তবতাকে স্পষ্ট করে। 168 জন মূলধারার সাংবাদিকের সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এবং প্রেস ক্লাব থেকে শতাধিক সাংবাদিকের সদস্যপদ বাতিল করা হয়েছে। পত্রিকা অফিস ঘেরাও, জিয়াফত স্টাইলের হুমকি এবং 10 জন সাংবাদিকের মৃত্যু এ যেন বাক স্বাধীনতার উপর এক সুসংগঠিত আক্রমণ। প্রবাসী 88 বিশিষ্টজন এই পরিস্থিতিকে নজিরবিহীন সাংবাদিক নির্যাতন ও সরকারের প্রত্যক্ষ মদতে পরিচালিত একটি ঘৃণ্য দমন নীতি হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিকতা এখন সরাসরি মব নিয়ন্ত্রিত। সত্য উদ্ঘাটনের জন্য যে পেশা, সেই পেশা আজ বেঁচে আছে ভয় গিলে গিলে আর চুপ করে মরে গিয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর 2010টি সহিংস হামলার সত্যতা পেয়েছে পুলিশ। আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালের গ্রাফিতিতে দেখা গিয়েছিল ধর্ম যার যার বাংলাদেশ সবার, অথচ 5ই আগস্টের পর থেকে বদলে গেল দৃশ্যপট। যে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায় এই আন্দোলনে সমর্থন দিয়েছিল তারা একের পর এক হামলার শিকার হলো। সম্প্রতি রংপুরের পীরগঞ্জ ও বদরগঞ্জে একই ধরনের হামলার ঘটনা ঘটে, যার পেছনেও ছিল সেই পুরনো অভিযোগ ধর্ম অবমাননা। প্রতিবারের মতো এবারও মহানবীকে কটূক্তির অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের অন্তত 15টি বাড়িঘরে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই ঘোষণা শুনে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গেলেও তাদের উপস্থিতিতেই চলে হামলা। সেনাবাহিনী পারত হামলা থামাতে, কিন্তু করেনি, যেমন করেনি পুলিশ সদস্য এসআই সন্তোষ চৌধুরীর ক্ষেত্রেও। তাকে হত্যা করতে দিনভর দর কষাকষি ও আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে মবের হাতে তুলে দেয় খোদ সেনাবাহিনী। থানা চত্বরে উপস্থিত পুলিশ ও সেনা সদস্যদের সামনেই সন্তোষকে পিটিয়ে হত্যা করে উগ্রবাদী মব। পরদিন 6ই আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। শুধু হিন্দু বলেই কি একমাত্র সন্তোষকে মবের হাতে তুলে দিল সেনারা? কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটেছে একটি কারাগারে থাকা সকল বন্দী পালানোর মতো নজিরবিহীন ঘটনা। 19 জুলাই বিক্ষোভকারীরা নরসিংদী কারাগারে হামলা করলে 9 জন জঙ্গি সহ কারাগারে থাকা 826 বন্দীর সকলেই পালিয়ে যায়। গণ অভ্যুত্থানের আগে ও পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 88 জন সহ অন্তত 2241 জন বন্দী কারাগার থেকে পালিয়েছেন। এই সাজাপ্রাপ্ত আসামিদের একটি বড় অংশ এখনো পলাতক। দেশের 68টি কারাগারের মধ্যে 5টিতে কারাগার ভাঙার ঘটনা ঘটেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 88 বন্দীর বেশিরভাগই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়েছেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করে দেখা গেছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে অভিযুক্ত 12 জন শীর্ষ সন্ত্রাসী, আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার 8 জন আসামি এবং অন্তত 10টি জঙ্গি সংগঠনের সদস্য মিলিয়ে মোট 346 জন জামিনে মুক্ত হয়েছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানিও এই সময়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ সদর দপ্তর জানায় ওই সময় সর্বমোট 5817টি আগ্নেয়াস্ত্র খোয়া যায়। প্রায় 2000 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এদিকে পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীরাও কেউ কেউ দেশে ফিরে এসেছে। এইসব অস্ত্র ও শীর্ষ সন্ত্রাসীদের সেনাবাহিনী ও প্রশাসন চাইলেই খুঁজে বের করতে পারে, কিন্তু তারা করছে না, কারণ এইসব সন্ত্রাসীদের দিয়ে ইউনূস সরকার দেশকে ব্যাপক অস্থিতিশীল করার পায়তারা করছে। ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। বহুল প্রচলিত এই খনার বচনটাই যেন এখন এই দেশের মানুষের অনুভূতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই দেশের মানুষকে ন্যূনতম অর্থনৈতিক সহায়তা দিতে পারছে না। বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, টানাপোড়েনে মানুষের জীবন অতিষ্ঠ। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলো বেসরকারি খাত, অথচ এই বেসরকারি খাতকে গলা টিপে হত্যা করার আয়োজন চলছে। 5ই আগস্টের পর থেকে একের পর এক ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা,
মিথ্যা মামলায় জর্জরিত। তাদের অভিযোগ, ৭১-এর বুদ্ধিজীবী হত্যার কায়দায় চলছে উদ্যোক্তা নিধন। এই পরিস্থিতিতে গত ৮ মাসে ১১৩টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন প্রায় ১ লাখ শ্রমিক। ব্যবসা নেই, উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট, ডলার সংকটে আমদানি অসম্ভব। এর মাঝেও শ্রম মন্ত্রণালয় হুমকি দিচ্ছে, বেতন না দিলে জেল। প্রশ্ন হলো, যেখানে আয় নেই সেখানে উদ্যোক্তা বেতন দেবেন কিভাবে? বেতন না দিলে জেলে নেয়ার হুমকি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ডক্টর ইউনূস, যিনি একসময় শান্তিতে নোবেল পেয়েছিলেন, আজ সে হয়ে উঠেছে নব্য স্বৈরশাসক। শ্রমিকদের বেতন নেই, ব্যবসায়ীদের বিনিয়োগ নেই, সংবাদপত্রের কণ্ঠ নেই, রাজনীতির মঞ্চ নেই। শুধু আছে জেলের ভয়, মবের তাণ্ডব আর রাষ্ট্রীয় নিশ্চুপতা। সেনাবাহিনী চাইলে দেশের পক্ষে দাঁড়াতে পারত, কিন্তু তারা দাঁড়িয়েছে কার পাশে? এই প্রশ্নটা রয়ে গেল আপনাদের জন্য, ইতিহাসের জন্য।